চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহনকারীদের ধর্মঘটে ভয়াবহ জট, যেটিতে জাহাজ ভেড়া বন্ধ হয়ে যাবার আশঙ্কা, আমদানি রপ্তানিতে স্থবিরতা। বছরে মাছ বর্জ্যের বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। সরকারি সহায়তা পেলে বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হতে পারে বলছেন সংশ্লিষ্টরা। ইলিশ সংরক্ষণের তীব্র বরফ সংকট ভোলার মনপুরায়। বিপাকে ব্যবসায়ীরা, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত ইলিশ শিকারীরা। এবং বারবার পদক্ষেপ নিয়েও হকারমুক্ত করা যাচ্ছে না রাজধানীর ফুটপাত। মোটা অঙ্কের চাঁদা দিয়ে ব্যবসা করে যাচ্ছেন হকাররা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কন্টেইনার জটের পাশাপাশি প্রায় মুভার ধর্মঘটের কবলে পড়ে আমদানি রপ্তানি বাণিজ্য বিপর্যয়ে নেমে এসেছে। বন্দর যেমন কোনো কন্টেইনার ডেলিভারি দিতে পারছে না, তেমনি রপ্তানিযোগ্য কন্টেইনারও গ্রহণ করতে পারছে না। এই অবস্থায় ধারণ ক্ষমতার বেশি কন্টেইনার জমে গেছে বন্দরে। গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি, কন্টেইনার ধর্মঘটের বন্ধ থাকায় গত দুদিনে তৈরি পোশাক খাতে ক্ষতি হয়েছে 200 কোটি টাকা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শত চেষ্টা করেও গত 4 মাস ধরে কন্টেইনার জট থেকে মুক্তি পাচ্ছে না দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম। একের পর এক জটিলতা ভর করছে বন্দরের উপর। 7 দিনের টানা ঈদের বন্দর পর এবার কন্টেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইম মুভার ধর্মঘটের কারণে বন্দরে কন্টেইনার জট মারাত্মক আকার ধারণ করেছে। 36,000 ধারণ ক্ষমতার এই বন্দরে সবশেষ তথ্য অনুযায়ী কন্টেইনার রয়েছে প্রায় 38,000। গত কয়েকদিনে প্রাইম মুভারের এই যে ধর্মঘট চলছে, যার ফলে আমাদের ইম্পোর্ট কন্টেইনারের সংখ্যা বন্দরের ভিতরে ক্রমান্বয়ে দিনে দিনে বাড়ছে। খালি কন্টেইনারটাও আমাদের যেটি অফ ডকে চলে যাওয়ার কথা সেটিও এখানে থেকে যাচ্ছে। তার মানে পুরো কন্টেইনারের নামানো উঠানো দুটি প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হবে এবং এর ফলে যারা আমদানিকারক তারাও ক্ষতিগ্রস্ত হবে। ধর্মঘটের কারণে গত দুদিনে 1237টি কন্টেইনার রেখে বন্দর ত্যাগ করে 6টি জাহাজ। গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি, এতে অন্তত 200 কোটি টাকা ক্ষতি হয়েছে। এক্সপোর্টের সাথে যেটা আমরা চিন্তা করি সবসময় ফরেন কারেন্সি আর্ন করবো, ন্যাশনাল ইকোনমিতে এটার উপরে একটা এফেক্ট করবে। তাই আমার মনে হয় এটা ইমিডিয়েট এই জিনিসটা যদি সলভ না করে বসে, আমরা অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তবে ধর্মঘট অব্যাহত থাকলে আগামী একদিনের মধ্যে বন্দরের জেটিতে জাহাজ ভেড়া বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা শিপিং এজেন্টদের। বন্দরে যদি এই পরিস্থিতি চলতে থাকে, কোনো কন্টেইনার নামানো যাবে না, তাহলে আমাদের জাহাজগুলো দাঁড়িয়ে থাকবে এবং কন্টেইনার নামাতে পারবে না এবং আমাদেরকে দৈনিক 10 থেকে 15,000 ড্যামেজ গুনতে হবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেইনারবাহী 47টি জাহাজ অবস্থান করছে। এছাড়া বিভিন্ন প্রাইভেট আইসিডি-মুখী 3,750টি আমদানি পণ্যবাহী কন্টেইনার বন্দরের ইয়ার্ডে এবং রপ্তানি পণ্যবাহী 5,720টি কন্টেইনার আইসিডিতে পড়ে আছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন সহকর্মী কমল দে। বন্দরে কন্টেইনার জটের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ ইমতিয়াজ। সত্যিকার অর্থে বলা যায় বর্তমান দেশের প্রধানতম সমুদ্র বন্দর এই চট্টগ্রাম বন্দরে যে প্রাইম মুভার যে ধর্মঘট চলছে, এর ফলে কিন্তু যে পুরো আমদানি রপ্তানি বাণিজ্যে কিন্তু স্থবিরতায় চলে আসছে, অর্থাৎ বলা যায় বিপর্যয় বলা যায়। কারণ আপনি জানেন যে 36,357 টিউস ধারণ ক্ষমতার এই চট্টগ্রাম বন্দরে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি 38,316 টিউস কন্টেইনার অবস্থান করছে, অর্থাৎ তা ধারণ ক্ষমতার চেয়ে বেশি। অর্থাৎ আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরে 36,000 ধারণ ক্ষমতা থাকলেও 30% জায়গা খালি রাখতে হয়, যে বিভিন্ন গাড়িগুলো রয়েছে সেগুলি মূলত মুভমেন্ট করার জন্য, কিন্তু এই মুভমেন্ট করতে এখন দূর হয়ে হচ্ছে। এর মধ্যে খালি কন্টেইনারের পরিমাণ হচ্ছে 600। অর্থাৎ আপনি জানেন যে যেসব কন্টেইনার খালি হয়, খালি কন্টেইনারগুলো কিন্তু জাহাজে করে নিয়ে যাওয়া হয় পৃথিবীর বিভিন্ন বন্দরে, সেখানে তারা মালামাল বহন করে আবার নিয়ে আসে। আবার অথবা এইসব খালি কন্টেইনার পার্শ্ববর্তী যে আইসিডিগুলি রয়েছে সে আইসিডিতে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে পণ্য বোঝাই করে নিয়ে আসা হয় বন্দরে, এরপর সেগুলো জাহাজে তুলে দেওয়া হয়। কিন্তু গত 3 দিন ধরে কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত 24 ঘন্টা প্রায় 6,000 কন্টেইনার তারা হ্যান্ডেলিং করেছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3,272 কন্টেইনার তারা বিভিন্ন জাহাজ থেকে গ্রহণ করেছে এবং 2,728 কন্টেইনার তারা বিভিন্ন জাহাজে তুলে দিয়েছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে কন্টেইনারবাহী জাহাজ যেগুলো রয়েছে সেগুলো বন্দরে এসে কিন্তু ধীরগতিতে কন্টেইনার খালাস করছে। আমরা গতকালকে কথা বলেছিলাম বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী, তিনি আমাদেরকে জানিয়েছেন যদি মাত্র 2.5 দিন পর্যন্ত সময় লাগে একটি জাহাজ থেকে কন্টেইনার নামিয়ে দিয়ে আবার জাহাজে কন্টেইনার তুলে সে বন্দর ত্যাগ করবে। কিন্তু
কিন্তু এরপর তার সময় লাগলে কিন্তু প্রতিদিন তাকে 10 থেকে $15,000 জরিমানা গুনতে হবে। আর অর্থাৎ বলা যায় যে জরিমানাটির টাকাটা কিন্তু শেষ পর্যায়ে সে ভোক্তার পর্যায়ে, অর্থাৎ তখন কিন্তু পণ্যের দাম বেড়ে যায়। এখন যেহেতু সড়ক মন্ত্রণালয় একটি নির্দেশনা দিয়েছে, সেটি হলো যে কন্টেনার বাহী প্রাইম মুভারগুলো রয়েছে সেগুলো যদি কাশপুর ব্রিজে যে ওজন নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে সেখানে অতিক্রম করতে গেলে তাদেরকে বেশি দামে কর গুনতে হবে। আর এরই প্রেক্ষিতে গিয়ে কিন্তু কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার থেকে প্রাইম মুভাররা ধর্মঘটে যায়। অর্থাৎ সোমবার তেমন প্রতিক্রিয়া না পড়লেও মঙ্গল এবং বুধবার এসে কিন্তু এটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। অর্থাৎ ধর্মঘটের ফলে কিন্তু পুরো বন্দরে যে বিভিন্ন কন্টেনার পরিবহন পুরোপুরি অচল হয়ে যায়। এক্ষেত্রে গার্মেন্টস বা পোশাক শিল্প যারা রয়েছেন তারা দাবি করছেন তারা গত প্রথম দিন অর্থাৎ ধর্মঘটের দ্বিতীয় দিনে তাদের কিন্তু প্রায় 897টি কন্টেনার ফেলে রেখে 3টি জাহাজ বন্দর ত্যাগ করা যায়। এর মধ্যে একটি জাহাজের মধ্যে 177টি, অপর একটি জাহাজে 670টি এবং আরেকটি জাহাজে 50টি, অর্থাৎ তৈরি পোশাক রপ্তানি করার কথা ছিল। কিন্তু ধর্মঘটের অর্থাৎ মঙ্গলবারে কিন্তু এই 3টি জাহাজ 857টি কন্টেনার ফেলে রেখে চলে যায় এবং গতকালকে কিন্তু আর 3টি জাহাজ 340 কন্টেনার ফেলে রেখে চলে যেতে বাধ্য হয়েছে। এটাকে বলা সেলিং বলা মূলত বন্দরের ভাষায়, কারণ সে যদি বন্দরে অপেক্ষা করতে চায় তাহলে তাকে জরিমানা গুনতে হবে। সে জরিমানা না গুনার জন্য এই কন্টেনার সব না নিয়েই তারা বন্দর ত্যাগ করতে চলে যায়। কিন্তু যে যারা পোশাক মালিক রয়েছেন তারা আজকে বৈঠক বসবেন বলছেন, আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে আমরা যেটা জানতে পেরেছি আজ দুপুর 1টার পরে এই ধর্মঘট নিয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন এবং বন্দরে যারা ব্যবহারকারী রয়েছেন তাদের সাথে কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। আমি আরেকটি বলি যে চট্টগ্রাম বন্দরে কিন্তু আজ 3750টি পণ্যবাহী কন্টেনার রয়েছে এবং এছাড়া 5720টি কন্টেনার বিভিন্ন আইসিডিতে অবস্থান করছে, যেগুলো মূলত চট্টগ্রাম বন্দর হয়ে তারা এইসব জাহাজীকরণ করার কথা। কিন্তু যেহেতু প্রাইম মুভার চলাচল করছে না এবং কন্টেনার পরিবহন করা হচ্ছে না, এর ফলে বলা যায় 10,000-এর কাছাকাছি কন্টেনার কিন্তু আইসিডি এবং বন্দর অপেক্ষা করছে। যে এইসব কন্টেনার যেমন জাহাজে উঠতে পারছে না, তেমনি আইসিডিতে গুলো গিয়ে যে পণ্য খালাস করবে সে অবস্থাও কিন্তু নেই। অর্থাৎ বলা যায় প্রাইম মুভারদের ধর্মঘটের ফলে কিন্তু যে আমদানি রপ্তানি বাণিজ্যে সেই রপ্তানি যেমন স্থবিরতা বিরাজ করছে, তেমনি একটি বড় ধরনের বিপর্যয় নেমে আসছে। তো বলা যায় এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য দুপুরে একটা যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠকে কোনো ফলপ্রসূ হয় কিনা এখন সেটি দেখার বিষয়। তাই ইমতিয়াজ, এখন পর্যন্ত আমার কাছে ছিল দেশের প্রধানতম সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বন্দর যে অচল অবস্থা বিরাজ করছে তার সর্বশেষ। দর্শক, ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি কন্টেইনার থাকায় চট্টগ্রাম বন্দরে দেখা দিয়েছে কন্টেইনার জট। আর সে খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। চলে যাচ্ছি পরের খবরে। ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরায় প্রতিদিন 1 থেকে 1.5 মেট্রিক টন ইলিশ ধরা পড়ছে। তবে মাছ সংরক্ষণে পর্যাপ্ত বরফ না থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বাধ্য হয়ে 3 থেকে 4 গুণ বেশি দামে খুলনা, সাতক্ষীরা সহ দূর দূরান্ত থেকে বরফ সংগ্রহ করছেন তারা। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন ইলিশ শিকারীরা, আর ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বাড়তি খরচ। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হঠাৎ করেই প্রত্যাশার চেয়ে অনেক বেশি ইলিশ ধরা পড়ছে ভোলার নদ নদীগুলোতে। শুধু মনপুরা উপজেলায় প্রতিদিন প্রায় 2 কোটি টাকার ইলিশ বেচাকেনা হচ্ছে। এই বিপুল পরিমাণ ইলিশ মোকামে পাঠানো ও সংরক্ষণের জন্য প্রতিদিন প্রায় 3000 ক্যান বরফের প্রয়োজন। কিন্তু উপজেলা সদরের একমাত্র বরফ কলে 300 থেকে 400 ক্যান বরফ উৎপাদন হচ্ছে। ফলে ব্যবসায়ীদের বাকি বরফের চাহিদা পূরণে দূর দূরান্ত থেকে 200 টাকার ক্যান কিনতে হচ্ছে 1000 টাকায়। এতে বরফের অভাবে হাজিরহাট ও রামনেওয়াজ ঘাটে পরপর 2 দিন ইলিশ নষ্ট হয়ে গেছে। আমরা তো সিজনে অনেক সময় 200-300 টাকা বরফ কিনি, এবার আমরা 1000-1200 টাকা দিয়েও কিনতে অনেক সময়, তারপরে পাচ্ছি না আমরা। বরফের জন্য আমাদের প্রচুর মাছ, এবার আমরা এই গাড়ি আমাদের প্রচুর মাছ পড়ছে গেছে, অনেক পার্টিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বরফের অভাবে মাছ বিক্রি করতে না, ঢাকা মাছ পাঠাইছি, মাছ আমাদের পচে গেছে সম্পূর্ণ মাছ। মনপুরার একমাত্র বরফকল কর্তৃপক্ষ সংকটের কথা স্বীকার করে জানায়, সামর্থ্য থাকা সত্ত্বেও বিদ্যুতের অভাবে বরফ পর্যাপ্ত উৎপাদন করতে পারছে না। গরম মৌসুমে অনেকই চাহিদা আছে, কিন্তু আমি তা পূরণ করতে পারি না বিদ্যুতের অভাবে, যেহেতু আমি বিদ্যুৎ পাইনি। বরফ সংকট সমাধানে মৎস্য বিভাগের কিছু করণীয় নেই জানিয়ে জেলার এ কর্মকর্তা লোকসান এড়াতে লবণ দিয়ে ইলিশ সংরক্ষণের পরামর্শ দেন। নোনা ইলিশ তৈরি করতে পারে এটা থেকে তারা উত্তরণের জন্য। তবে এ ব্যাপারে মৎস্য অধিদপ্তর থেকে আসলে সরাসরি এরকম কোনো, আমরা হয়তো টেকনিক্যাল পরামর্শ দিতে পারি। মনপুরা থেকে প্রতিদিন প্রায় 13 লাখ ইলিশ ঢাকা, বরিশাল সহ দেশের বিভিন্ন মোকামে পাঠানো হচ্ছে। শুধু বরফের জন্য অতিরিক্ত খরচ হচ্ছে প্রায় 20 লাখ টাকা। সময় সংবাদ, ভোলা। মাছের উচ্ছিষ্ট হতে পারে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা আয়ের উৎস। বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশন বলছে, মাছের আঁশ, চিংড়ি খোসা সহ
প্রতিদিন মাছ থেকে পাওয়া বর্জ্যের বাৎসরিক বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা, যা দেশের পুরো মৎস্য খাত থেকে আয়ের সমান। কেবল জনসচেতনতা আর সরকারের নীতিগত সহায়তা পেলেই মাছ বর্জ্য থেকে আসতে পারে রপ্তানি আয়ের একটি বড় অংশ। বিস্তারিত জানাচ্ছেন শুভ খান। গেল অর্থবছরে দেশে প্রায় 35 লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে, যা থেকে আঁশ ও বায়ুথলি সহ অপ্রয়োজনীয় অংশের বর্জ্যের পরিমাণ প্রায় 10 থেকে 12 লাখ মেট্রিক টন। বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশন বলছে, মৎস্য বর্জ্যের ব্যাপক চাহিদা রয়েছে ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে, কিন্তু এ নিয়ে প্রচারণা ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাব রয়েছে। এতে করে মূল্যবান এ বর্জ্য ভাগাড়েই থেকে যাচ্ছে। 12-13 লক্ষ টন মাছ আমরা অপচয় করছি, ফেলে দিচ্ছি। চিংড়ি এবং মাছ এক্সপোর্ট করে বাংলাদেশে আয় হচ্ছে 4,000-4,500 কোটি টাকা। তার সমপরিমাণ আমরা খালি বর্জ্য থেকেই আমরা আয় করতে পারব। যে বর্জ্য ফেলছি সেটা যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2010-11 অর্থ বছরে আনুষ্ঠানিকভাবে এসব অপ্রচলিত পণ্য রপ্তানি শুরু হয়। 2013-14 অর্থ বছরে এ খাত থেকে $20,46,000 আয় হলেও পরবর্তী অর্থ বছর থেকে রপ্তানি আয় কমতে থাকে। গেল অর্থ বছরে এখান থেকে রপ্তানি আয় কমে দাঁড়ায় $5,55,000 মার্কিন ডলার। রপ্তানি কমার পেছনে ব্যাংক ঋণের উচ্চ সুদহার এবং সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ার অভিযোগ করলেন রপ্তানিকারকেরা। ব্যবসার মধ্যে সরকার ভর্তুকি দিতেছে, 15% মাছে, সবজিতে, বিভিন্ন জিনিসে দিতেছে। আমাদের এটা তো নাই। ব্যাংক ঋণ যদি কম সুদে পাই, সারা দেশে পর্যাপ্তভাবে আমাদের মাল এটা সংগ্রহ করা যাবে। তবে অপ্রচলিত এসব পণ্যের সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক। প্রাইভেট সেক্টর যদি এগিয়ে আসে, সরকারি প্রণোদনাগুলো যদি সেখানে থাকে, শুল্কের বিষয়গুলো সেখানে যদি বিবেচনায় থাকে, আপনার ইম্পোর্টের যে আইটেমগুলো হবে সেগুলো যদি আমি ইম্পোর্ট শুল্ক আমি মওকুফ করে দিই, তার ইন্ডাস্ট্রির জন্য আমি ট্যাক্স হলিডে করে দিই, তাহলে কিন্তু সে একটা ইন্ডাস্ট্রি দাঁড় করাতে পারবে। এটার জন্য আমরা ইতিবাচকভাবে এটা আমরা দেখার চিন্তা ভাবনা করছি। শুধু আশ্বাস নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চান মাছের আঁশ ও চিংড়ির খোসা সহ অপ্রচলিত পণ্য রপ্তানিকারকেরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কোনো ফুটপাত হকার মুক্ত করা গেলেও গুলিস্তান, নিউ মার্কেট, ফার্মগেট সহ বিভিন্ন স্থানে নানা জটিলতায় তা সম্ভব হচ্ছে না। বিকল্প ব্যবস্থা হওয়ার আগে কোনো মতেই ফুটপাত ছাড়তে রাজি নয় এসব এলাকার হকাররা। অথচ ফুটপাত ছাড়িয়ে রাস্তায় দোকান বসানোর কারণে যানজট আরও বাড়ছে। তবে সিটি কর্পোরেশন বলছে, পথচারী ও যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত থেকে সরতেই হবে হকারদের। তাফসির বাবুর রিপোর্ট। রাজধানীর গুলিস্তান থেকে হকারদের সরাতে বেশ কয়েকবারই চেষ্টা করেছে সিটি কর্পোরেশন। তবে কয়েকবারের উচ্ছেদ অভিযান, সংঘর্ষ, পুলিশের হুঙ্কার, এসব কিছুর মধ্যেই বহাল তবিয়তে ফুটপাতের দখল ধরে রেখেছে হকাররা। গুলিস্তানের মতো একই অবস্থা রাজধানীর নিউ মার্কেট এলাকাতেও, যেখানে ফুটপাত দখলের কারণে রাস্তা ছোট হয়ে যানজট নিত্যদিনের ব্যাপার। পায়ে হাঁটা মানুষের জন্যই তৈরি করা হয়েছে এসব ফুটপাত, কিন্তু ফুটপাতগুলো দখল করে হকারদের এসব দোকানের কারণে পায়ে হাঁটাই যেন দায় সাধারণ মানুষের। তবে মাঝখানে ফুটপাত থেকে হকারদের এসব দোকান উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও উচ্ছেদের পরপরই আবারও তা ফিরে আসে আগের চেহারায়। তবে নাগরিক দুর্ভোগ ঘটলেও বিকল্প না থাকায় ফুটপাত ছাড়তে ইচ্ছুক নয় হকাররা। এখন আমরা অনেক টাকা ব্যবসা জানা খাটাইছি, না দিতে আমাদের সমস্যা। এখানে সরকার বলতে হবে যে আমাকে অন্য কোনো ব্যবস্থা করার জন্য, নাহলে আমরা খাবো কিভাবে। এর মধ্যেই রাজধানীর নতুন নতুন এলাকায় ফুটপাত দখল করে পসরা সাজিয়ে বসছেন ভাসমান দোকানিরা। আর সুযোগ বুঝে তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা আদায় করে নিচ্ছে একটি চক্র। মাসে 600 টাকা, ঠিক আছে, আর যারা দোকান পাড়ায় দেয় ওগুলো দিতে হয় 200 টাকা। মাসে 600 যেটা, ওইটা কারণ ওইটা হইতেছে, ওটা কারালো, এটা কইতে পারি না। প্রতিদিন 500 করে দিতে হয়। টাকাগুলো এখানে নেতা আছে, ওরা নেয়। যে কোনো জায়গায় দাঁড়ালে একটু এই খরচটা লাগেই, 100-150 টাকা একজনের দেওয়া লাগেই। তবে হকারদের রুটি রুজির ব্যাপারটি বিবেচনার আশ্বাস দিয়ে সিটি কর্পোরেশন বলছে, শেষ পর্যন্ত রাস্তা থেকে সরতেই হবে হকারদের। যারা পথচারী তাদেরও একটা চলাচলের সুবিধা থাকে। আবার হকারদের জন্য আমরা চেষ্টা করছি, তাদের একটা পরিসংখ্যান আমরা ইতিমধ্যে নিচ্ছি, তাদের ছবি, ভোটার আইডি কার্ড, যাতে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া যায়। হকার সমিতিগুলোর হিসেবে রাজধানীতে হকারের সংখ্যা প্রায় 2.5 লাখ। এর মধ্যে ফুটপাতে বসেন 1.5 লাখ আর রাস্তায় দোকানদারি করেন 25,000 হকার। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আজ থেকে শুরু হয়েছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার 2016। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। সবুজ।
ইমতিয়াজ, আমরা যে বসুন্ধরা কনভেনশন সিটি বারিধারায় যে পঞ্চম এশিয়ান ট্যুরিজম ফেয়ার 3 দিনের জন্য যে আয়োজন করা হয়েছে, সেই ট্যুরিজম ফেয়ারটা কিন্তু আজকে সকাল 10টা থেকেই চলছে। যদি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কিন্তু এখনো হয়নি, কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তো ইমতিয়াজ, এই যে মেলার আয়োজন, সেই আয়োজন সম্পর্কে একটু যদি বলা যায় যে ভিজিট বাংলাদেশ 2016 অর্থাৎ বাংলাদেশের যে পর্যটন বর্ষ ঘোষণা করা হয়েছে এই বছর, তো সেই বছরের বাংলাদেশের পর্যটন খাতকে বিশেষভাবে তুলে ধরার পাশাপাশি পার্শ্ববর্তী দেশের যে পর্যটন শিল্প তার সাথে যে পরিচয়, এদেশের ভ্রমণ পিপাসু মানুষের সাথে বা বাইরের মানুষের সাথে বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পটের সাথে যে পরিচয় করে দেওয়ার জন্যই কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে। এবং এই মেলা কিন্তু প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এবং এই মেলার প্রবেশ মূল্য ধরা হয়েছে কিন্তু 20 টাকা। তো এই প্রবেশ মূল্যের সাথে কিন্তু যে প্রবেশ কুপনের সাথে কিন্তু বিভিন্ন ধরনের অফারও আছে। তো আমরা এখানে এখানে যারা অংশ নিয়েছে বিভিন্ন স্টল, 120টি যে স্টলের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে, তো তাদের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব। যারা এখানে এসেছেন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। তো আমরা এই মুহূর্তে একটি স্টলের সাথে কথা বলে আসলে তাদের যে বিভিন্ন ধরনের অফার আছে এবং পর্যটন স্পট আছে সেই সম্পর্কে জানার চেষ্টা করব। আপনাদের নতুন কোনো স্পট আছে কিনা? না, আমরা আগের স্পটগুলো প্রেফার করছি বেশিরভাগ। এছাড়া আপনি পাচ্ছেন আমাদের সাথে যে এখানে পাচ্ছেন শ্রীমঙ্গল, সিলেট, বগুড়া, দিনাজপুর, এইসব প্লেসে তো মানুষরা খুব কমই যায় ঘুরতে ফিরতে, তাই না? বাট আমরা চেষ্টা করছি যে মানুষ যাতে সব জেলা উপজেলা যাতে ঘুরতে পারে, সেই জন্য আমরা এই প্যাকেজটা নিয়ে এসেছি। যেমন রংপুর, মহস্থানগড়গুলো তো ঘুরেছে, বাট অনেকেই যাচ্ছে যে বগুড়া, দিনাজপুর ঘুরতে যেতে, সেক্ষেত্রে আমরা এই প্যাকেজটা রেখেছি। ইমতিয়াজ, আমরা যে সবসময় দেখি কক্সবাজার, সুন্দরবন, রাঙ্গামাটি, সিলেট, বান্দরবন পাহাড়ি এলাকা এবং সবুজ যে সমারোহ, জলের যে জলরাশি, সেই দিকের যে মানুষের ঝোঁক, তার ভেতর থেকেও কিন্তু একটু বাইরের দিকে অর্থাৎ নতুন নতুন স্পটও কিন্তু তুলে ধরার এখানে চেষ্টা করা হয়েছে। আমরা এখানে কয়েকজন দর্শনার্থী দেখতে পাচ্ছি, তো তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করি তারা এখানে এসে কি ধরনের অফার খুঁজছেন। আপনারা কি ধরনের পর্যটন সুবিধা চাচ্ছেন এখানে এসে? আমি বেসিক্যালি চাচ্ছিলাম হচ্ছে আমি আমার হাজবেন্ডকে নিয়ে নেক্সট মান্থে কক্সবাজার যাব, সেই উপলক্ষে বেসিক্যালি আসা। বাট এখানে দেখছি ওরা, মানে আমি যেটা চাচ্ছিলাম সেটা এখানে না, আমি দেখছিলাম আর কি যে এখানে কিনে আসছে আর কি। আর নতুন কিছু হলে বেসিক্যালি নতুন কোনো ফেয়ার হলে সবাই ঘুরতে আসে, যে দেখি কি নিয়ে আসছে আর কি। ইমতিয়াজ, নিজেদের আগ্রহ থেকে একজন দর্শনার্থী এসেছেন, তিনি আর এসেছেন কক্সবাজারে যাবেন, কিছুটা সময় ব্যয় করবেন পরিবারের সাথে। তো সেই জায়গা থেকে কি ধরনের অফার এখানে পাওয়া যায়, কি ধরনের সুযোগ সুবিধা তারা ওখানে গেলে পাবেন, এখান থেকেই সেগুলো জানার জন্য এসেছেন। মূলত এভাবেই কিন্তু যে মেলাতে কিন্তু দর্শনার্থী আসবে এবং তারা কিন্তু এই বিষয়গুলোই কিন্তু জানার চেষ্টা করবে এবং এই মেলার মাধ্যমে কিন্তু যে আঞ্চলিক ট্যুরিজমের পরিচিতি, আঞ্চলিক ট্যুরিজম এবং হচ্ছে যে বিষয়গুলো আছে, যে আমাদের যে সংস্কৃতি তুলে ধরার সবকিছু মিলিয়েই কিন্তু এই ট্যুরিজম ফেয়ারটা প্রাণবন্ত থাকবে এই 3 দিন, এমনটাই প্রত্যাশা করছেন এখানে যারা অংশ নিয়েছেন এবং যারা এখন পর্যন্ত এসেছেন তারা কিন্তু তেমনটাই আশা করছেন যে তারা সার্বিকভাবে কিন্তু এখানে ট্যুরিজম সম্পর্কে জানার চেষ্টা করবেন। তো আমরা এখানে বোধহয় বাইরের দেশের সাথে অর্থাৎ আউটবাউন্ড ট্যুরিজম নিয়ে কাজ করেন সেরকম একটি প্রতিষ্ঠানে এসেছি, তো আমরা সেখানে একটু জানার চেষ্টা করব আপনাদের কি ধরনের অফার আছে। আমাদের সিঙ্গাপুরের কিছু অফার আছে, আপনার ইনভাইটেশন সহ আমরা 4,500 করে, ইভেন 4,000 করে করতে পারবো যদি গ্রুপ হয়। আর অন্য অন্য যেই ট্যুর প্যাকেজগুলো আছে সেগুলো আপনার মোরলেস সবার চাইতেই কম প্রাইসে আছে। ঠিক আছে, ইমতিয়াজ, আমরা একজনের সাথে কথা বলে যেটা জানলাম যে তারা বাইরের দেশে পর্যটকদের নিয়ে যান এবং তারাও কিন্তু এখানে যে কম্পিটিশনের এই ব্যবসাতেও কিন্তু কম্পিটিশন আছে, অর্থাৎ নতুন ধরনের যে সুযোগ দেয়া, অফার দেয়া এবং সেই জায়গা থেকে নিজেদের ব্যবসার পরিবেশ এবং বিস্তৃতি করার যে সুযোগ, সেই সুযোগগুলো কিন্তু তারা এখানে নেবেন এই মেলার মাধ্যমে এবং এখানে তারা সেই সুযোগের সাথে সাথে যে বাংলাদেশের যে বিশেষ করে বাংলাদেশের যে বিভিন্ন স্পট আছে সেই স্পটগুলো কিন্তু তারা তুলে ধরবেন এবং দেশের নতুন নতুন স্পট নিয়ে তারা কথা বলবেন, এমনটাই প্রত্যাশা কিন্তু এখানে আসা মানুষজন এবং যারা এখানে অংশ নিয়েছেন তাদের সবারই প্রত্যাশা। তো ইমতিয়াজ, এই ছিল এশিয়ান ট্যুরিজমের যে 5ম এশিয়ান ট্যুরিজম 3 দিন ব্যাপী আয়োজন করা হয়েছে তার এই মুহূর্তে সর্বশেষ খবর। দর্শক, রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হয়েছে 3 দিনের এশিয়ান ট্যুরিজম ফেয়ার 2016 আর সে খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।
দর্শক, রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে পঞ্চম জাতীয় কনভেনশন ও আন্তর্জাতিক কৃষি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সেখানে তিনি এখন বক্তব্য রাখছেন। আমরা চলে যাচ্ছি তার বক্তব্যে। কারণ করব আলোচনার মাধ্যমে টেকসই ও স্থায়ী উন্নয়নে সুনির্দিষ্ট কৌশল ও সুপারিশমালা প্রণীত হবে, যা জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের কৃষি উন্নয়নের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশল নির্ধারণের লক্ষ্যে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ যে মহতী আয়োজন করেছে তার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে এই সম্মেলনের সাফল্য কামনা করে আমি পঞ্চম জাতীয় কনভেনশন ও আন্তর্জাতিক কৃষি কনফারেন্স 2016-র শুভ উদ্বোধন ঘোষণা করছি। দর্শক, রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে পঞ্চম জাতীয় কনভেনশন ও আন্তর্জাতিক কৃষি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। খাদ্যাভ্যাসে পরিবর্তন, মদ্যপান, ধূমপান ও শারীরিক পরিশ্রম কমিয়ে দেওয়া সহ নানা কারণে দেশে বাড়ছে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা। ব্যয়বহুল হওয়ায় ও সব জায়গায় এ রোগের চিকিৎসার সুবিধা না থাকায় মৃত্যুর সংখ্যাও বেড়ে যায় অনেক বেশি। সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও বিশেষজ্ঞরা বলছেন দেশে শতকরা কমপক্ষে 20 ভাগ লোক হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন। পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সচেতনতা বাড়িয়ে রোগটি প্রতিরোধের পরামর্শ দেন তারা। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার রোগী আসেন দেশের বিভিন্ন জায়গা থেকে। এছাড়াও সারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজের হৃদরোগ ইউনিটে চিকিৎসা নেন অনেক রোগী। হার্ট পরীক্ষা করছি 2005 সালে আমি সেটি দিয়েছি। তার আগে যখন সিগারেট পান করতাম তখন হার্টে ব্যথা করতো। আমার বাবা হার্ট স্ট্রোক করছে, প্রথমে সোনামুড়ি গেছে, ওইখান থেকে মাঝদি গেছি, মাঝদি থেকে ঢাকা পাঠাবে। চিকিৎসকরা জানান তেল চর্বিজাত ও সংরক্ষণ করা খাবার গ্রহণ করছেন অনেকেই। গ্রাম শহর সব জায়গার জীবনযাত্রাই খেলাধুলা সহ কায়িক পরিশ্রমের পরিমাণও কমছে। এসব ছাড়াও ধূমপান এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলেও প্রকোপ বাড়ছে এ রোগের। শতকরা প্রায় 20 থেকে 25 জনের হাই ব্লাড প্রেশার আছে। জন্মগতভাবে যে হৃদরোগগুলো হয় সেগুলো সাধারণত বাচ্চাদের হয়। হৃদরোগের কারণ ভিন্ন এবং বয়সের ভিন্নতায় ভিন্ন কারণ হয়ে থাকে। গবেষকরা জানান গত কয়েক বছরে বাতজ্বরজনিত হৃদরোগে মৃত্যুর হার কমলেও অন্যান্য কারণে হৃদরোগীর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনকভাবে, যাদের অনেকে হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেন। বাংলাদেশে মৃত্যুর অন্যতম একটা কারণ হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। সুতরাং এটা এক পর্যায়ে বলা যায় মোটামুটি ভয়াবহ পর্যায়ে আছে। কর্তৃপক্ষ জানান রাজধানীর বিশেষায়িত হাসপাতালের উপর চাপ কমাতে জেলা হাসপাতালে নতুন ইউনিট চালু সহ উপজেলা হাসপাতালেও হৃদরোগের চিকিৎসক নিয়োগ নেওয়া হয়েছে আরো কিছু পদক্ষেপ। যেহেতু 414টা বেড, রোগীদেরকে জামায়া ধরে রাখা যায় না আর কি, তারপরেও রাখি আমরা। কেবিন আছেন আমাদের, আমি একটা 1000 কোটি টাকার একটা প্রজেক্ট দিয়েছি আর কি। তো এটা যদি আমরা একনাকে পাস করাই ফেলতে পারি তাহলে আমার এই 15তলা বিল্ডিং হইয়া সমস্ত কিছু আরো ওয়েল ইকুইপড পাবলিকে আরো বেনিফিট পাবে। ঢাকা মেডিকেল কলেজে সার্জারি ওপেন করতে বলছে, আমি তো এই বছর না পারলে তো আগামী বছর যদি আমরা পারবো আশা করি। আর মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ রক্ষায় সবুজ ত্রিশাল করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীকে বিনামূল্যে দেওয়া হচ্ছে গাছের চারা। চারা বিতরণের দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সৃষ্টি হয় উৎসবের আমেজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের পাশাপাশি উপজেলার প্রত্যেক ইউনিয়নে সরকারি জায়গায় সর্বসাধারণের জন্য একটি করে ফলের বাগানও করা হচ্ছে। হোসেন আলীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন হারুনুর রশিদ। গত এক মাস ধরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। চারা বিতরণের দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সৃষ্টি হয় এক উৎসবের আমেজ। বিনামূল্যে গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমি একটি গাছের চারা পেয়েছি, আরো আমি বাজার থেকে অনেকগুলো গাছ কিনে আরো লাগাবার চেষ্টা করবো, পরিবেশকে আরো সুন্দর রাখার চেষ্টা করবো। খুব ভালো লাগছে, এটা আমাদের বাড়ির কাছে নিয়ে ভালো করে রোপণ করে খুব যত্ন করে রাখবো। আমি এটা কাঁঠাল গাছের চারা পেয়েছি, এটা আমি বাড়িতে নিয়ে লাগাবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের পাশাপাশি উপজেলার প্রত্যেক ইউনিয়নে সরকারি প্রতিটি জায়গায় সর্বসাধারণের জন্য একটি করে ফলের বাগান করা হচ্ছে। এখানে প্রায় 8000-এর মতো চারা বিতরণ করা হয়েছে। এছাড়া আমাদের এই প্রোগ্রামটি এর পরবর্তীতেও চলতে থাকবে এবং আমাদের উদ্দেশ্য আরো লক্ষ্য রয়েছে যে আমরা প্রত্যেক ইউনিয়ন পরিষদে
একটি করে ফলজ বাগান করে দিব। 10 বছর পর এই সারা ত্রিশালে দেখা যাবে যে সবুজের একটা সমারোহ ঘটবে। সেই লক্ষ্যে পরিষদ থেকে আমরা যত ধরনের সহযোগিতা তাদেরকে দিতে হয় সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। সবুজ ত্রিশাল কর্মসূচির মাধ্যমে ত্রিশাল উপজেলার 210টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,10,000 শিক্ষার্থীকে বিনামূল্যে গাছের চারা দেয়া হবে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বরিশালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে জেলা পূজা উদযাপন কমিটি। অবশ্য পুলিশ ও র্যাব জানিয়েছে উৎসব উপলক্ষে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাহমুদুর নবীর ক্যামেরায় আরো জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। বরিশাল বিভাগে পূজার সকল প্রস্তুতি প্রায় শেষ। ইতোমধ্যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। পূজা মণ্ডপগুলো আকর্ষণীয় করতে ব্যস্ত তারা। তবে সাম্প্রতিক জঙ্গি ও সন্ত্রাসী ঘটনায় উদ্বিগ্ন অনেকেই। তাই পূজা নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেতারা। আমরা বরিশালের সকল মানুষের সহযোগিতা কামনা করি, সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে পূজা নির্বিঘ্নে করা যাবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা নিজেরাও 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এদিকে পূজার সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ ও র্যাব। আমরা পুলিশের সাথে আনসার, সংযুক্ত আনসার এবং র্যাব এবং অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি আমরা সদা সচেতন আছি। দুর্গাপূজার আগে থেকে আমরা চেকপোস্ট এবং টহলের মাধ্যমে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করব। সকলে যেন নিশ্চিন্তে নির্বিঘ্নভাবে পূজা উদযাপন করতে পারে সেটি আমরা নিশ্চিত করব। এবার বরিশাল মহানগরে পূজার মণ্ডপের সংখ্যা 35টি ও জেলায় 570টি। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। এবার দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। জ্বালানি তেল উত্তোলন কমানোর ব্যাপারে অসম্মতি জানিয়েছে ইরান। আলজেরিয়ায় অনুষ্ঠিত ওপেক সদস্যভুক্ত দেশগুলোর আন্তর্জাতিক জ্বালানি ফোরামের বৈঠকে একথা জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী বিজার নামদার জাঙ্গিনেহ। তবে সৌদি আরব বলছে জ্বালানির বাজার স্থিতিশীলের ব্যাপারে ওপেক সদস্যভুক্ত দেশগুলোর আলোচনা ইতিবাচক হয়েছে। ওপেকের জ্বালানি রপ্তানি নির্ভর অন্যান্য দেশগুলোর উত্তোলন কমানোর পক্ষে থাকলেও সৌদি আরব এবং ইরান বরাবরই এর বিপক্ষে। নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর জ্বালানি তেলের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে উত্তোলন বাড়িয়েছে দেশটির সরকার। অন্যদিকে জ্বালানির দাম কমায় বাণিজ্য ঘাটতি বেড়েছে সৌদি আরবের। বাধ্য হয়ে কর্মী ছাঁটাই ও ব্যয় সংকোচন কার্যক্রম হাতে নিয়েছে সরকার। চীনা অর্থনীতির ধীরগতি বিশ্ব অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলতে পারে, কারণ বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি চালনা শক্তি হিসেবে কাজ করে চীনের অর্থনীতি। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক প্রধান অর্থনীতিবিদ কেন রগফ। সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, চীনের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না থাকায় অর্থনীতিতে আরো ধীরগতি আসছে, যা আকার প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি। বিশ্ব মন্দার কারণে রপ্তানি কমায় গেল কয়েক বছরে বেড়েছে চীনের মোট ঋণের পরিমাণ। এর মধ্যে চীনের বিভিন্ন ব্যবসা পরিচালনার জন্য ব্রিটিশ ব্যাংকগুলো ঋণ দিয়েছে $53,000 কোটি। যদিও দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে অনেক পদক্ষেপ নিয়েছে চীন সরকার। চীনের হেফেই ওয়ান্ডা শহরে উদ্বোধন হয়েছে ওয়ান্ডা গ্রুপ ট্যুরিজম কোম্পানির আরেকটি বিনোদন কেন্দ্র। উদ্বোধনের পরপরই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই কেন্দ্রটি। বিনোদন কেন্দ্র নির্মাণে খরচ হয়েছে $520 কোটি। এতে বিনোদনের জন্য রাইড ছাড়াও দর্শনার্থীদের জন্য রয়েছে সুইমিং পুল, শপিং মল এবং হোটেল মোটেল সহ আরো অনেক আয়োজন। এছাড়াও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু এবং দ্রুতগতির রোলার কোস্টার। উদ্বোধনের প্রথম দিনই এ পার্কে পর্যটন এসেছে অন্তত 5 লাখ। এর আগে নানচাং ওয়ান্ডা শহরে এমন একটি পার্কের উদ্বোধন হয় যেখানে 1 মাস পর্যটক এসেছে 20 লাখেরও বেশি। 2020 সাল নাগাদ দেশের মধ্যে আরো 15টি এবং দেশের বাইরে আরো 5টি বিনোদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত যে লেনদেন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান তিনটি সূচকই আমরা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই লেনদেন শুরু হতে দেখেছি এবং সেই প্রবণতা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স এটি 10 পয়েন্টের মতো বেশি বেড়েছে এবং অবস্থান করছে
4,701 পয়েন্টে। একই ধারাবাহিকতা রয়েছে ডিএসসি শরীরভিত্তিক সূচক অর্থাৎ ডিএসসি এস ইন্ডেক্স, এখানে 1.78 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 1,127 পয়েন্টে। ধারাবাহিকতা অব্যাহত রয়েছে ডিএসসি বাছাই সূচক অর্থাৎ ডিএসসি 30 ইন্ডেক্স, এখানে আমরা দেখতে পাচ্ছি 4.46 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 1,783 পয়েন্টে। এখন পর্যন্ত টাকার অঙ্কের লেনদেন হয়েছে 176 কোটি টাকা, যার মধ্যে হাত বদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 156টি এবং দর কমেছে 67টি। অপরিবর্তিত রয়েছে 67টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। টপ 20 শেয়ারের তালিকাটা একটু দেখে নেই। এখানে 1 নম্বরে অবস্থান করছে লঙ্কা বাংলা ফিনান্স। এই প্রতিষ্ঠানটি সর্বশেষ 33 টাকা 60 পয়সায় লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ 34 টাকা 10 পয়সায় লেনদেন হলেও 33 টাকা 10 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত নেমেছে প্রতিষ্ঠানটির শেয়ারের দর। বাংলাদেশ বিল্ডিং সিস্টেম রয়েছে তালিকার 2 নম্বরে। প্রতিষ্ঠানটি 38 টাকা 90 পয়সায় সর্বশেষ এবং 39 টাকা 40 পয়সায় সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে, যদিও প্রতিষ্ঠানটি 38 টাকা 60 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে। সিটি ব্যাংক রয়েছে তালিকার 3 নম্বরে। ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানটি টপ 20 3 নম্বরে উঠে এসেছে সর্বোচ্চ দর 24 টাকা 50 পয়সা নিয়ে এবং সর্বনিম্ন দর 23 টাকা 50 পয়সা এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। তালিকার 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডোরিন পাওয়ার রয়েছে, এটি 73 টাকা সর্বোচ্চ দর এবং 70 টাকা 50 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। গতকালের প্রতিষ্ঠানটি 70 টাকা 40 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু এই প্রতিষ্ঠানটি অনেকটাই দর বেড়েছে। তালিকার 4 নম্বরের অবস্থানটি বলে দিলাম। তালিকার 5 নম্বরে দেখতে পাচ্ছি লাফার্স সুরমা সিমেন্ট। এই প্রতিষ্ঠানটি 80 টাকা 60 পয়সায় সর্বোচ্চ দর এবং 79 টাকা 79 টাকা 90 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে, যদিও গতকালের প্রতিষ্ঠানটি 79 টাকা 50 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে, অর্থাৎ গতকালের তুলনায় আজকের প্রতিষ্ঠানটি দর কিছুটা বেড়েছে। তালিকার 6 নম্বরে দেখতে পাচ্ছি এসসিআই ফর্মুলেশন রয়েছে, এটি 170 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে সর্বোচ্চ দর এবং 168 টাকা 60 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। গতকালের প্রতিষ্ঠানটি 168 টাকায় সর্বশেষ লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের সর্বশেষ লেনদেনের তুলনায় আজকের কিছুটা দর বেড়েছে প্রতিষ্ঠানটির। ইয়াকিন পলিমার লিমিটেড রয়েছে তালিকার 7 নম্বরে। প্রতিষ্ঠানটি 39 টাকা 80 পয়সায় সর্বোচ্চ দর এবং 37 টাকা 50 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। মিথুন নেট রয়েছে তালিকার 8 নম্বরে। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 75 টাকা 70 পয়সায় সর্বোচ্চ দর এবং 74 টাকা 50 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে, যদিও প্রতিষ্ঠানটি গতকাল 74 টাকা 30 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছিল। এনজেএলবিডি রয়েছে তালিকার 9 নম্বরে। প্রতিষ্ঠানটি সর্বশেষ লেনদেন 114 টাকায় লেনদেন হলেও সর্বোচ্চ দর 114 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন 113 টাকা 90 পয়সায় লেনদেন হচ্ছে। গতকাল এই প্রতিষ্ঠানটি 114 টাকায় লেনদেন হয়েছিল, তো গতকালকের সর্বশেষ লেনদেনের তুলনায় আজকের কিন্তু কিছুটা হলেও দর হারিয়েছে প্রতিষ্ঠানটি। বিএসসি রয়েছে তালিকার 10 নম্বরে। এই প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 513 টাকা 90 পয়সায় সর্বশেষ লেনদেন এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই প্রতিষ্ঠানটি 522 টাকায় সর্বোচ্চ দর এবং 509 টাকা 50 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে, যদিও গতকালের প্রতিষ্ঠানটি 513 টাকা 30 পয়সায় লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু কিছুটা দর হারিয়েছে প্রতিষ্ঠানটি। ফোনেক্স ফিন্যান্স রয়েছে তালিকার 11 নম্বরে। এটি 22 টাকা 90 পয়সায় সর্বোচ্চ দর এবং 21 টাকা 70 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। গতকালের প্রতিষ্ঠানটি 21 টাকা 60 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছিল। বাংলাদেশ শিপিং কর্পোরেশন কোম্পানি লিমিটেড রয়েছে তালিকার 12 নম্বরে। প্রতিষ্ঠানটি 128 টাকা 30 পয়সায় সর্বোচ্চ দর এবং 126 টাকা 30 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে এবং গতকালের প্রতিষ্ঠানটি 126 টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু কিছুটা দর বেড়েছে প্রতিষ্ঠানটি। ন্যাশনাল হাউজিং ফিনান্স ইনভেস্টমেন্ট লিমিটেড রয়েছে তালিকার 13 নম্বরে। প্রতিষ্ঠানটি 48 টাকায় সর্বোচ্চ দর এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 45 টাকা 40 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে, যদিও প্রতিষ্ঠানটি 46 টাকা 40 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছিল গতকাল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত যে দরটা আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানটি অনেকটাই কিন্তু দর বেড়েছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ার তালিকায় যে অবস্থানটা ছিল সেখান থেকে আমি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 12 নম্বরের তালিকাটা বলে দিলাম। এরপর 13 নম্বর যে অবস্থানটা ছিল সেটাও জানিয়ে দিলাম। এরপর রয়েছে ব্যাটবিসি। এই প্রতিষ্ঠানটি 2500 টাকায় সর্বশেষ লেনদেন এবং 2501 টাকায় সর্বোচ্চ দর এবং 2500 অর্থাৎ 2500 টাকায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। বিডি ফিনান্স রয়েছে তালিকার
15 নম্বরে এই প্রতিষ্ঠানটি 14 টাকা 80 পয়সায় সর্বশেষ এবং 15 টাকায় সর্বোচ্চ দর, যদিও 14 টাকা 60 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে সর্বনিম্ন দরে। গতকালের প্রতিষ্ঠানটি 14 টাকা 60 পয়সা লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের সর্বশেষ লেনদেনের সঙ্গে আজকের সর্বনিম্ন দরের লেনদেনের মিল রয়েছে। তালিকার 16 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন ক্যাপ। এই প্রতিষ্ঠানটি 13 টাকায় সর্বোচ্চ দর এবং 12 টাকা 60 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ারের তালিকার এখন পর্যন্ত যে শেয়ারের লেনদেন ছিল তা জানিয়ে দিলাম। আবারও জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলি। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহনকারীদের ধর্মঘটে ভয়াবহ জট, জেটিতে জাহাজ ভেড়া বন্ধ হয়ে যাবার আশঙ্কা, আমদানি রপ্তানিতে স্থবিরতা। বছরে মাছ বর্জ্যের বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। সরকারি সহায়তা পেলে বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হতে পারে বলছেন সংশ্লিষ্টরা। ইলিশ সংরক্ষণে তীব্র বরফ সংকটে ভোলার মনপুরা, বিপাকে ব্যবসায়ীরা, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত ইলিশ শিকারীরা। এবং বারবার পদক্ষেপ নিয়েও হকার মুক্ত করা যাচ্ছে না রাজধানীর ফুটপাত। মোটা অঙ্কের চাঁদা দিয়ে ব্যবসা করছেন হকাররা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। এ ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।